Hi friend, I hope you are all fit and fine and you are practicing every day. আজকে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করব। দেখা যাক। বোর্ডে আমি লিখে রেখেছি ICDS, তার কারণ আসন্ন ICDS সুপারভাইজার এক্সাম রয়েছে। সো সেক্ষেত্রে ধরো পাশ করার পর তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করলো ICDS এর ফুল ফর্ম কী। সো সেক্ষেত্রে যদি তোমাদের না জানা থাকে তাহলে একটা নেগেটিভ মার্কস তোমাদের কাজ করবে, সেই ক্ষেত্রে চাকরি পাওয়াটা বেশ খানিকটা কঠিন হয়ে দাঁড়াবে। সো সেক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে ICDS এর ফুল ফর্মটা কী আছে। ICDS এর ফুল ফর্ম I ফর ইন্টিগ্রেটেড, নেক্সট C ফর চাইল্ড, D ফর ডেভেলপমেন্ট, S ফর সার্ভিস। অর্থাৎ আমরা ICDS এর ফুল ফর্মটা শিখলাম। এরপরে শিখতে হবে বা জানা উচিত প্রত্যেকের ICDS এর সিলেবাসটা, ফুল সিলেবাস কী কী থাকে। ডিসক্রাইব অঙ্ক, ইংলিশ এবং জিকে। আমরা সিলেবাসটাও শিখলাম বা জানলাম, তাহলেই কি আমরা চাকরিটা পেয়ে যাব? না, আমাদের অঙ্কটাকে ডিসক্রাইব এবং ইংরেজিটাকে ডিসক্রাইবে জানতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই চাকরি পাওয়াটা বেশ খানিকটা সোজা হয়ে যাবে। সো এই অঙ্ক ডিসক্রাইবে পাবো কোথায়? আমার প্রিভিয়াস অঙ্ক ক্লাসগুলো তোমরা ফলো করবে, সমস্তগুলো ডিটেলস করা রয়েছে। নেক্সট ইংলিশ, শুধু এই ICDS নয়, যে সমস্ত চাকরির পরীক্ষাগুলোই ইংরেজি আসে বা ইংলিশ আসে, সেই সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা কয়েকটা ইংলিশ সঠিক করতে পারি তবে দেখবে আমাদের চাকরি পাওয়াটা কতটা সহজ হয়ে যাচ্ছে। সো এই কথা মাথায় রেখে আমার এই আজকের ইংলিশ ক্লাস। দেখো প্রথমে লেখা রয়েছে হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি যদিও লেখা নেই, অর্থাৎ তোমরা ইংরেজিতে কীভাবে সাবলীলভাবে কথা বলতে পারবে, বা হাউ টু লার্ন ইংলিশ, অর্থাৎ কীভাবে ইংলিশ শেখা যায়। এই ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ শেখার জন্যই আমার এই ক্লাস। শুধু যে পরীক্ষায় আসবে সেগুলি শিখবো তা না, আমরা কারোর সঙ্গে কথা বলতে গেলে ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ কী করে কথা বলা হয় সেইগুলোই তোমরা এর মাধ্যমে শিখতে পারবে। সো শিখতে গেলে কী কী প্রয়োজন? ফার্স্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হলো ভোকাবুলারি, সেকেন্ড পার্টস অফ স্পিচ, নেক্সট টেন্স, এগুলো নিয়ে আলোচনা করব। এই ভোকাবুলারিটা কী? ভোকাবুলারিটি হচ্ছে শব্দ ভাণ্ডার, অর্থাৎ ইংরেজি যত শব্দ বা বাংলা যত শব্দ আমাদের আছে যেগুলো প্রয়োজন সেগুলোকে ইংরেজিতে জানতে হবে। সো সেগুলোর জন্য কী করতে হবে? আমাদের পরিবেশের আশেপাশে যত বাংলা শব্দ রয়েছে সেগুলোকে ইংরেজিতে শিখতে হবে। সো সেটা কী করে শিখবো? আমাদের প্রত্যেকের এখন মোবাইল, যেহেতু ইউটিউব ফলো করছি, সেখানে ডিকশনারিতে গিয়ে ডিকশনারি সার্চ বারে বাংলা শব্দটা লিখলেই দেখবো অটোমেটিক ইংরেজিতে শব্দ চলে আসে। তো প্রথমে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যে গ্রামার না জেনেও আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, বাক্য তৈরি করতে পারবো শুধুমাত্র এই ভোকাবুলারির উপর ডিপেন্ড করে। ধরো এইখানে একটা ভার্ব বা একটা শব্দ লেখা রয়েছে গো মানে জানা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এর আগে যদি একটা আই দিই, দেখো সাবজেক্ট আই মানে কর্তা বসিয়ে দিলে একটা বাক্য হয়ে গেল, আই গো টু স্কুল। সে যেখানে পরের ব্যাপার পরে শেখাবো সেইগুলো, তাহলে আই গো মানে আমি যাই। এখানে কিন্তু কোনো গ্রামারের প্রয়োজন নেই। তার মানে এই নয় যে ইংরেজি শিখতে গেলে গ্রামারের প্রয়োজন নেই, অবশ্যই গ্রামার সিংহভাগ জুড়ে ইংরেজি শিখতে গেলে গ্রামারের প্রয়োজন রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই তিনটে প্রত্যেকের পরিপূরক। এইগুলোও কিন্তু ধরো 60-80% বা তারও বেশি। এই ভোকাবুলারি না জানলে তোমরা ইংরেজি শিখবে কী করে? সো আমি এই ভোকাবুলারিটি সম্বন্ধে আগে বলি। যেমন এই আইয়ের পরিবর্তে যদি ডোন্ট লিখি, দেখো ডোন্ট মানে না, গো অর্থাৎ যেও না। এবার যদি এর আগে একটা ইউ দিই তাহলে কী হল? ইউ ডোন্ট গো, তুমি যেও না। ডোন্ট মুছে ফেলে ইউ গো, তুমি যাও। এবার দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখি, রাম ইজ এ বয়। রাম হয় একটি বালক। কোনো গ্রামারের প্রয়োজন আছে না, কিন্তু আমরা যদি এই ইজের মানে কি, এর মানে কি, বয়ের মানে কি, এইগুলো যদি জানি, এইগুলোই কিন্তু ভোকাবুলারি। সো ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি। টু, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সো এখানেও দেখো কোনো গ্রামারের প্রয়োজন নেই। সো আমরা কিন্তু প্রতিদিন যদি কিছু না কিছু শব্দ তৈরি করি, দেখবি গ্রামার ছাড়াই অনেক বাক্য তৈরি করতে পারবো যা আমাদের প্রতিদিন প্রয়োজন পড়ে, প্রতিদিন আমরা বলি। সো নেক্সট কী বললাম? তাহলে ভোকাবুলারির গুরুত্বটা কতখানি তোমরা নিশ্চয়ই বুঝেছো। ইংরেজি কথা শিখতে গেলে, স্পোকেন ইংলিশ বলতে গেলে কিন্তু তোমাদের এই ভোকাবুলারিটাকে অবশ্যই বলতে হবে। আমরা যদি ভোকাবুলারিকে দেখো, আমাদের যদি কখন কথা বলতে আটকে যাই, যখন আমরা সেই শব্দটা জানি না। ধরো আমি কারো সাইকেলের কেরিয়ারে বসে যাব, কেরিয়ারটা আমার জানা নেই, কেরিয়ারটাকে কী, তখন আমি বলবো এই তুই আমাকে তো সাইকেলের ইয়েতে করে নিয়ে যাবি, ওই ইয়েটা কি? তখন দেখবি আমাদের মধ্যে একটা ফাম্বেল অর্থাৎ জড়তা, এলোমেলো ভাব চলে আসবে, সে ইংরেজির ক্ষেত্রে হোক বাংলার ক্ষেত্রে হোক। তাহলে আমি যদি জানতাম ওইটা ক্যারিয়ার, তো তখন আমি বলতাম এই তো
আমাকে তোর তো এই সাইকেলের কেরিয়ারে নিয়ে যাবি। সো এই হচ্ছে ডিফারেন্স, প্রত্যেকটা ক্ষেত্রে এই ভোকাবুলারি মাস্ট। নেক্সট পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস মানে আমরা সবাই জানি অংশ, অফ মানে এর একটা প্রিপজিশন, এইটা স্পিচ মানে বক্তৃতা বা বক্তব্য, এইটাকে একবারে বাক্যাংশ লেখা যায়, অর্থাৎ বাক্যের অংশ। বাক্যকে কত ভাগে ভাগ করা যায় একটি বাক্যকে। সো দেখা যাক, এই যে লেখা রয়েছে নাউন, এই নাউনের যদি বাংলাটা জানি তাহলে আর কোনো দিন ভুল হবে না। নাউন মানে বিশেষ্য। বিশেষ্য বলতে কী বোঝায়? যার দ্বারা কোনো কিছু নামকে বোঝায়। কী কী নাম হতে পারে? রাম একটা নাম হলো, জয় একটা নাম হলো, সুমন একটা নাম হলো, বিভিন্ন নাম। তারপর কী হচ্ছে? স্কুল, বই, খাতা, কলম, বাস, ট্রাম, ফ্যান, যাবতীয় যা বলো নাম বোঝালেই সেটাকে নাউন বলে। তো নাউন মানে কি? বিশেষ্য। যদি আমরা বাংলাটা জানি তাহলে দেখবে আমাদের আর ভুল হবে না, কোনোদিন আমরা ভুলবো না। নেক্সট, এই যেমন রাম একটা নাউন। নেক্সট প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে। দেখো, রাম ইজ এ বয়, হি রানস ফাস্ট। কে? সে কে? রাম। তাহলে রামের পরিবর্তে বসলো হি। সো এরকম প্রোনাউন আমি যখন ডিটেলস ক্লাসগুলি করাবো, আমি কিন্তু জাস্ট তোমাদের একটা আইডিয়া দিচ্ছি যে এগুলোর কতটা প্রয়োজন। কারণ আমি যখন দেখা গেলো একদিন একটা ক্লাস করালাম পার্টস অফ স্পিচ, তোমরা তার গুরুত্বটা না বুঝে সেটাকে স্কিপ করে চলে গেলে। এই জন্যই এই ক্লাসটা করানো, যে এর গুরুত্ব কতটা অপরিসীম। কি ভোকাবুলারি, কি পার্টস অফ স্পিচ, কি টেন্স, তিনটের পরিপূরক, তিনটে না হলে কিন্তু ইংরেজি হবে না। নেক্সট কি বলতে যাচ্ছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ। বিশেষণ বলতে কি বোঝায়? ধরো রাম ইজ এ বয়, এর মাঝখানে যদি একটা গুড দিতাম তাহলে গুড মানে ভালো। তাহলে কে ভালো? রাম ভালো। রামটা কি? নাউন। অর্থাৎ নাউনের দোষগুণ যে শব্দের দ্বারা আমরা বোঝাবো তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। আরও হতে পারে ব্লাইন্ড, সে অন্ধ, এরকম অনেক রয়েছে যেগুলো বলেও শেষ করা যাবে না, ক্লাস বড় হয়ে যাবে। নেক্সট ভার্ব। ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়াটা কে করে? ক্রিয়া করতে গেলে তো একটা ব্যক্তি প্রয়োজন, ব্যক্তি অর্থাৎ সাবজেক্ট, পরের আলোচনা। তো ভার্ব মানে কি? ক্রিয়া। আমরা যদি ভার্বের বাংলাটা জানি তাহলে দেখবে আমরা এইখান থেকে ভার্ব তাড়াতাড়ি চুজ করতে পারবো বা জানতে পারবো ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বা কাজ। কী কী হতে পারে? গো যাওয়া একটা কাজ, ইট খাওয়া, রাইট লেখা, এইরকম প্রচুর ভার্ব রয়েছে। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? দেখো কি বললাম? হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। দেখো এই কাজটার গতি বা কাজটা সম্বন্ধে বোঝাচ্ছে, কাজটার দোষগুণ, সেই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি বোঝালো? যে কুইকলি হতে পারে, দ্রুত হতে পারে, হ্যাঁ, সুন শীঘ্রই, এই যে এই সব জিনিস হচ্ছে অ্যাডভার্ব। তোমরা আরও এগুলো তোমাদের দেখবে এইগুলো একটু একটু শিখলে তোমাদের শেখার আগ্রহ বাড়বে, আরও জানার ইচ্ছে বাড়বে। সো তখন দেখবে অ্যাডভার্ব কতগুলো তোমাদের জানতে ইচ্ছে করবে, তখন তোমরা বই ফলো করবে। এরপরে দেখো প্রিপজিশন। প্রিপজিশন, প্রি কথার অর্থ আগে, পজিশন কথার অর্থ অবস্থান। চলো দেখো একটা উদাহরণ। আই প্লে ইন দ্য ফিল্ড। এখানে কি হচ্ছে? আমি খেলি, যদি ইন না দিতাম দ্য ফিল্ড, তাহলে আমি খেলি মাঠ, এরকম হয়। এই ইন মানে মধ্যে, অর্থাৎ আমি মাঠের মধ্যে খেলি। তাহলে দেখো ইন দ্বারা আমার আর এই মাঠের একটা যোগাযোগ বোঝালো যে আমি কোথায় খেলি? মাঠের মধ্যে। এটাই হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন এরকম অনেক রয়েছে, এখানে যেমন ইন লিখেছি, অফ রয়েছে, উইথ রয়েছে, বাই রয়েছে, ফর রয়েছে, এরকম অনেক প্রিপজিশন রয়েছে, সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে কনজাংশন, অর্থাৎ দুটো বাক্যকে যার দ্বারা যোগাযোগ করা হবে। যেমন রাম ইজ এ গুড বয়, এখানে যদি অ্যান্ড লিখি, অ্যান্ড হি রানস ফাস্ট, অর্থাৎ রাম একটি ভালো ছেলে এবং সে দ্রুত দৌড়ায়, অর্থাৎ অ্যান্ডের মাধ্যমেই আমরা এই দুটো বাক্যকে জোড়ালাম। সো অ্যান্ড কী হলো? কনজাংশন। এরকম অনেক কনজাংশন রয়েছে। নেক্সট ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলতে কী বোঝায়? আমাদের আনন্দ, ভয়, ভীতি বা উল্লাস, এই সমস্ত যার দ্বারা প্রকাশ পায় তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন যেমন কি হতে পারে? হুররে, আমরা যখন জিতে গেলে বলি, বা একটা দুঃখের খবর বলে ওহ, বা হ্যালো, এই ধরনের এগুলো হচ্ছে ইন্টারজেকশন, মানে আবেগসূচক বাক্য যার দ্বারা প্রকাশ পায়, সেটা হচ্ছে ইন্টারজেকশন। সো আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে জানলাম। তাহলে এইগুলোর যে কতটা গুরুত্ব অপরিসীম তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে। এখন তোমরা কোনো স্পোকেন ইংলিশ বলতে যাবে, দেখবে তখন এদের সাহায্যের প্রয়োজন। সো তখন নিজেরাই বুঝতে পারবে এবং নিজেদের তাগিদেই তোমাদের এগুলো তোমরা শিখে নেবে। সো যেটা মেন
আমি মনে করি টেন্স ইজ দ্য বেস অফ ইংলিশ, অর্থাৎ টেন্স ইংলিশের ভিট বা ভূমি। এই টেন্সকে না জানলে তোমরা যেটুকু ইংরেজি শিখবে তাতে তোমরা স্যাটিসফাইড হতে পারবে না। সো এই ইংলিশ শিখতে গেলে টেন্সটাকে শিখতে হবে। এই টেন্সটা খুব একটা ইজি সহজ জিনিস। এই সেন্সটা তোমাদের অনেকের থাকে না, এই সেন্সটা তোমাদের তৈরি করবে কে? আমি। সো আমার ক্লাসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এখানে দেখো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই বাংলা মানেগুলো যদি জানি তাহলে দেখবে আমাদের আর ভুল হবে না। টেন্স মানে কি? কাল বা সময়। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই ছাড়া তো আর কোনো সময় হতে পারে না। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ যেটা হবে। প্রেজেন্ট বর্তমান, এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এই যে ছোট ছোট প্রেজেন্টের মধ্যে 4টে ভাগ, এই সেন্সটা কিন্তু তোমাদের ক্লাসগুলো ফলো করলে অটোমেটিক হয়ে যাবে। টেন্স হচ্ছে ধরো আমি যাই, এটা আমি বর্তমান সময়ের ঘটনা বলছি। এবার যখন আমি বলবো আমি যাচ্ছি, দেখো বর্তমানের মধ্যে একটু রানিং বোঝাচ্ছে। সো আমি যাই আর আমি যাচ্ছি এর মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলোই তোমাদের নির্ণয় করতে হবে। নেক্সট, আমি যাইছিলাম, আমি গিয়েছিলাম, দেখো টোটালি একটা অতীতের ব্যাপার। আমি গিয়েছিলাম ফবিট হবে সেসবের প্রশ্ন পর, তাহলে আমি গিয়েছিলাম এটা অতীত সাধারণ জিনিস। আর আমি যাব, এই যে 3টে জিনিস, এই 3টে সময়ের মধ্যে যে যত তাড়াতাড়ি ডিফারেন্স তৈরি করতে পারবে ইংরেজি টেন্স সে তত তাড়াতাড়ি শিখে যাবে এবং ফ্লুয়েন্টলি সে তত তাড়াতাড়ি ইংলিশ বলতে পারবে। সো এই ইংরেজি শিখতে গেলে বা এই টেন্স শিখতে গেলে প্রয়োজন হচ্ছে প্রথমে প্রত্যেককেই আমরা জানি টেন্স 3 প্রকারের, প্রত্যেকটাকে আবার 4টে ভাগে ভাগ করা যায়। ইনডিফিনিট, যদি প্রেজেন্ট দিয়ে ইনডিফিনিট লিখি, প্রেজেন্ট দিয়ে কন্টিনিউয়াস লিখি, প্রেজেন্ট দিয়ে পারফেক্ট লিখি, প্রেজেন্ট দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্টের ভাগ হয়ে গেল। নেক্সট, পাস্ট দিয়ে যখন লিখবো পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার নেক্সট ফিউচার দিয়ে যখন লিখবো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই আমাদের এই 12টা টেন্সকে আমাদের প্রথমে শিখতে হবে না। আমাদের মোটামুটি ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ কথা বলার জন্য এই প্রেজেন্টের নেব এই 3টে, পাস্টের ক্ষেত্রে নেব এই 2টো, আর ফিউচারের বেলায় শুধু এই একটা। অর্থাৎ এই 6টা টেন্সকে যদি আমরা এই 3 সময়ের ব্যবধানে শিখি তাহলে দেখবে আমরা ইংলিশে অনায়াসে কথা বলতে পারবো। তারপরে যখন দেখবে আমাদের শেখা হয়ে যাবে, আমাদের জ্ঞান ভাণ্ডার বড় হয়ে যাবে, বেশি হবে, তখন দেখবে আমাদের শিখতে ইচ্ছে করবে বাকি আরও 6টা। তখন দেখবে এই 6টা যখনই শেখা হয়ে যাচ্ছে ওই 6টা শিখতে জাস্ট মনে হবে যে তুরিতেই শিখে নেওয়া যাবে, সেরকম একটা ব্যাপার। সো এই সেন্সগুলোই কিন্তু তোমরা আমার ক্লাসগুলি যদি ফলো করো তাহলেই হবে। সো আজকে ছিল এই পর্যন্ত। তোমাদের কি করতে হবে? ডিসক্রাইব অঙ্ক শিখতে হবে। ডিসক্রাইব যদি না পারো তাহলে কিন্তু তোমরা শর্টে পারবে না, টিক্সগুলো শিখতে পারবে না, ভুলে যাবে। নেক্সট তোমাদের কী করতে হবে? ইংলিশ, হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বা হাউ টু লার্ন ইংলিশ অর হাউ টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি, যেটা ইংরেজির মেইন। শব্দ না জানলে তুমি শব্দ জেনে যদি না জানো গ্রামার দিয়ে কী করবে? সো শব্দ, নেক্সট পার্টস অফ স্পিচ, নেক্সট টেন্স, এই 3টি নিয়েই আলাদা আলাদা করে ডিটেলস ক্লাস করানো হবে যাতে তোমরা বুঝতে পারো। আমার টার্গেট হচ্ছে তোমরা তোমাদের টার্গেট পূরণ করো, সাকসেস হও, আর আমার ক্লাসগুলি ফলো করো, নিজের জীবনকে এইভাবে করো যাতে তোমাকে দেখে অন্য কেউ শেখে। ভালো থেকো।